আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি তাফিম জুনাইরা আনশি। প্রতি পর্বের মতো এ পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। ডেঙ্গু ও করোনার সংক্রমণ এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা। ডেঙ্গুর সংক্রমণে প্রতিদিন বাড়ছে শিশু ডেঙ্গু রোগীর সংখ্যা। ফুটপাতে হকারদের দখলদারিত্ব, দুর্ভোগ বাড়ছে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের। এবারে বিস্তারিত। গত ২৬ জুন থেকে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। আবারও করোনা এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্যবিধি মেনেই নেওয়া হচ্ছে এবছরের পরীক্ষা। কলেজগুলো আশাবাদী শিক্ষার্থীদের ভালো ফলাফল নিয়ে। তবে পূর্ণাঙ্গ সিলেবাসে নয়, বন্টন করে দেওয়া সিলেবাস অনুযায়ী হচ্ছে এবারের পরীক্ষা। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। গত বৃহস্পতিবার সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের প্রথম পরীক্ষা বাংলা। শুরু সকাল 10টায়। নিয়ম মেনে আগেভাগেই কেন্দ্রে আসে প্রায় সব শিক্ষার্থী। প্রস্তুতি ভালো হলেও শেষ মুহূর্তের কিছুটা চিন্তা কিংবা শেষবার বইয়ে চোখ বুলিয়ে নেয় কেউ কেউ। আমি বাচ্চার মাথায় হাত দিয়ে বললাম, বাবা তোমার কনফিডেন্স ভালো, তুমি ভালো থেকো, যেহেতু এবার সব কিছু রুল ভালো, ডিসিপ্লিন ভালো, তোমার কনফিডেন্টলি তুমি পরীক্ষা দাও। সবার ছেলের জন্য আমরা দোয়া করি ইনশাল্লাহ যেন সবাই ভালো রেজাল্ট করতে পারে। করোনাও আসছে, ডেঙ্গু আসছে, আমাদের সতর্কতা সবচেয়ে বড় এখানে কাজ করতেছে। আমাদের সতর্ক থাকতে হবে, যেমন আমরা বাচ্চাকে আমি স্যানিটাইজার, মাস্ক সবই দিয়ে দিছি। তবে ঢাকার মতো ব্যস্ত শহরে যানজটে পড়ার অভিজ্ঞতাও আছে অনেকেরই। কেউ কেউ ভুল করে কেন্দ্র চিনতেও, তাতেই পিছিয়ে পড়ে কিছুটা, বাড়ে দুশ্চিন্তা। পরীক্ষার কেন্দ্রের ভালো পরিবেশে খুশি অভিভাবকরা। নির্ভেজাল পরীক্ষা হোক, কারণ এর আগে তো আন্দোলনও হলো কয়েকদিন, বাচ্চারা তো পরীক্ষাই দিবে না এইভাবে। তারপরে আল্লাহর মতো পরীক্ষা হচ্ছে, এটা অনেক আল্লাহর কাছে শুকরিয়া, ভালো লাগতেছে আর কি। কোনো সমস্যা হয় নাই, কোনো ইয়াও নাই, আমাদের অভিযোগও নাই। এবার পরীক্ষা এমন সময় যখন করোনার প্রাদুর্ভাব আছে, অবনতি ডেঙ্গু পরিস্থিতি। তবুও সাধ্যমতো সতর্কতার কথা বলছেন কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। আমরা স্বাস্থ্যবিধির ওপরে বিশেষভাবে জোর দিয়েছি, কারণ আমাদের মাস্ক, আমাদের হ্যান্ড স্যানিটাইজার, আমাদের প্রত্যেকের এই মেসেজ পৌঁছে দিয়েছি আমরা, এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ এখানে স্টকে রয়েছে। প্রশ্ন ফাঁস কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে সতর্ক ছিলেন প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা নজরদারিতে এখন পর্যন্ত অস্বস্তির কোনো খবর শোনা যায়নি। যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি, এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই, এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, বিভিন্ন প্রতিষ্ঠান, এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে। আমরা আশা করি যে আমরা এটা সম্পন্ন করতে পারব। ৯,৩১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২,৭৯৭ কেন্দ্রে এবার পরীক্ষা দিচ্ছে ৬,১৮,০০০ ছাত্র এবং ৬,৩৩,০০০ ছাত্রী, যা গত বছরের তুলনায় মোট ৮১,০০০ শিক্ষার্থী কম। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বর্ষার শুরু থেকেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিনিয়তই হাসপাতালে বাড়ছে শিশু ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন উপসর্গ নিয়ে আসছেন অভিভাবকেরা। চিকিৎসকরা বলছেন শিশুরা সহজে আক্রান্ত হয় ডেঙ্গুতে, তাই তাদের জন্য প্রয়োজন বাড়তি সচেতনতা। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্টে। দেশে বাড়ছে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু, করোনা, চিকুনগুনিয়ার মতন রোগ বাড়তে থাকায় হাসপাতালগুলোতেও বেড়েছে রোগীর ভিড়। ২.৫ বছরের আবু সাইদ তীব্র জ্বর দেখা দিলে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। পরীক্ষার পর জানা যায় সে ডেঙ্গু আক্রান্ত। বর্তমানে মুগদা হাসপাতালে ভর্তি সে। দীর্ঘ কয়েকদিন থেকে জ্বরের লক্ষণ ছিল, জ্বর ছিল, মেডিকেলে জ্বর দেখাচ্ছি, ভর্তি হয়েছে, ট্রিটমেন্ট টেস্ট করাইছি, ডেঙ্গু ধরা পড়ছে, পজিটিভ দেখাইছে। ওই ২০ তারিখ রাত্রে আসছে, আজ ৪ দিন। জ্বর, মাথা ব্যথা সহ আরও নানান ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে আসছে রোগীরা। আমার মাথা ব্যথা, হাত পা ব্যথা, তারপরে পেট ব্যথা। ৪-৫ দিন জ্বর হয়েছে। জ্বর হওয়ার পর আর এক ডাক্তার দিয়েছি মাদার টেকের, নাজমুল হোসেন।
এরপর উনি ব্লাড টেস্ট দিচ্ছে, ওই টেস্ট করছে মন তোর কালকে ডেঙ্গু ধরা পড়ছে। উনি এবার ডাইরেক্ট কইছে যে আর ভর্তি লাগবে। 18 তারিখে আমরা ওরে ডক্টর দেখাইছি বরগুনা থেকে টেস্ট করার পরে ডেঙ্গু ধরা পড়ার পরে আর কি ওই ডক্টর বলল যে ওর তো ডেঙ্গু ধরা পড়ছে, আপনারা ওকে কোথায় ভর্তি করাতে চাচ্ছেন, বরিশাল নিয়ে যান নয়তো ঢাকায় নিয়ে যান। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি মাসে ডেঙ্গু আক্রান্তের হার অতীতের তুলনায় বেশি। মঙ্গলবার দেশে ডেঙ্গু নিয়ে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 394 জন, যা চলতি বছরে এখন পর্যন্ত একদিনের হিসেবে সর্বোচ্চ। যেগুলো আউটডোরে চিকিৎসা দেওয়া সম্ভব সেগুলো আউটডোরে হচ্ছে, যেগুলো ভর্তি ক্রাইটেরিয়া ফুলফিল করে সেগুলো আমরা ভর্তি দিচ্ছি। তো বিশেষ করে ডেঙ্গু এটা আমাদের গত কয়েকদিনে বেশ আস্তে আস্তে বাড়তেছে। বাড়লেও আমাদের প্রস্তুতি আছে, ধরেন 100 বেড রেডি আছে, সেখানে আমাদের কিন্তু অত বেশি রোগী নাই। দেখা গেছে অর্ধেক বেড আর কি ফিল আপ হয়েছে, বাকিগুলো আমাদের এখন হাতে আছে, লজিস্টিকও তাই। চিকিৎসকরা জানান শিশুরা সহজে ডেঙ্গুতে আক্রান্ত হয়, তাই তাদের নিয়ে অভিভাবকদের থাকতে হবে বাড়তি নজরদারি। বর্তমানে 62 জন রোগী মুগদা মেডিকেল কলেজ হসপিটালে ডেঙ্গু রোগী ভর্তি আছে, তার মধ্যে 51 জন পুরুষ বয়স্ক রোগী ভর্তি আছে, আর শিশু ভর্তি আছে 11 জন। আর সাথে এটাও বলি, আমাদের কোভিড-19-এর সম্পূর্ণ প্রস্তুতি আছে। আমরা ট্রায়াজের মাধ্যমে আউটডোরে চিকিৎসা দিচ্ছি। যদি কোনো রোগীর ভর্তি লাগে সে জন্য আমাদের ওয়ার্ড রেডি আছে। 3 তলায় আমরা 50 বেডের একটা আইসোলেশন ওয়ার্ড আমরা প্রস্তুত রাখছি। এডিস মশার বিস্তার রোধে সচেতনতার পাশাপাশি প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশে একই সাথে বাড়ছে ডেঙ্গু, করোনা, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জার মতন সংক্রামক ব্যাধিগুলো। বিশেষজ্ঞরা বলছেন জনগণের সচেতনতার পাশাপাশি সরকারকে উদ্যোগ নিতে হবে, নয়তো ভয়াবহ পরিস্থিতি ধারণ করতে পারে এই সংক্রমকগুলো। ফারি আক্তার, আমরা প্রবিজয়, এটিএন বাংলা, ঢাকা। অতিরিক্ত কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরশীল হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা হ্রাস পাচ্ছে, যার ফলে তাদের নিজে থেকে লেখা, ভাবার অভ্যেস দিন দিন কমে আসছে। বিস্তারিত দেখুন সৈয়দ আশিকুর রহমান আনমোলের রিপোর্টে। এআই, যা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, এটি খুব সহজলভ্য হওয়ায় সকলেই এটি কম বেশি ব্যবহার করছেন। ছোট থেকে বড়, শিক্ষক থেকে শিক্ষার্থী, সকলেই এটি ব্যবহার করে থাকেন। তবে এআইয়ের অতিরিক্ত মাত্রায় ব্যবহার কমিয়ে দিতে পারে শিক্ষার্থীদের সৃজনশীলতাকে। মানুষের যে মেধা, প্রতিভা, সেগুলোর যে সৃজনী প্রতিভাটা, সেটার যে প্রস্ফুটিত হওয়ার যে সুযোগ, সেটা আমার দৃষ্টিতে মনে হয় কমে যাচ্ছে। কারণ শিক্ষার্থীরা ওখানে ডিপেন্ডেন্ট, ইউটিউবে ডিপেন্ডেন্ট, এআইয়ের উপর ডিপেন্ডেন্ট। এখন অধিকাংশ শিক্ষার্থীরাই নিজে থেকে লেখার অভ্যাস বাদ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পূর্ণ অ্যাপ চ্যাটজিপিটি সহ ব্যবহার করছে আরও নানা ধরনের এআই টুলস। এখন যদি হোমওয়ার্কটা কোনো প্যারাগ্রাফ বা অ্যাপ্লিকেশন বা এমন কিছু, সেটা আমরা যথাযথ চেষ্টা করি যে ক্রিয়েটিভিটি ইউজ করা, নিজের মতো কিছু করা, কিন্তু বিষয়টা যদি অনেক জটিল কিছু হয়, যেমন কোনো একটি বস্তু ভর নির্ণয় করো বা ওজন নির্ণয় করো বা এত কমপ্লেক্স, স্পেশালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে, তখন আমি এর সাহায্য নিই, কারণ এছাড়া আমার হাতে আর কোনো অপশন থাকে না। যে SWS তো শুধু দেখাতে হবে, আমার তো আর স্যারকে বুঝাইতে হবে না, তো আমরা দেখে নোট করে নিয়ে স্যারকে দেখাই দিই, শেষ। এআই এর অতিরিক্ত ব্যবহারের ফলে শিক্ষার্থীরা নিজ থেকে শেখার, ভাবার এবং কাজ করার অভ্যাস অনেকটাই হারিয়ে ফেলেছে। এখন এআই আসছে, এরপর হয়তো এর চেয়ে আরও একটা ডেভেলপ আসবে। তো প্রযুক্তি ব্যবহার করা এটা একটা ভালো দিক, তবে টেম্পোরারিলি মনে হচ্ছে এটা ক্ষতিকর, যে সে নিজের মেধাকে খাটাচ্ছে না। কিন্তু সবচেয়ে ভালো হতো যদি নিজের মেধা খাটিয়েও করতো, আর এটার কারণ হলো একটাই, সহজলভ্যতা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া ভালো, কিন্তু অতিরিক্ত নয়। নিজে থেকে ভেবেচিন্তে লিখলে শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রকাশ ঘটবে, এমনটাই মনে করছেন শিক্ষাবিদরা। এআই এখন বর্তমান যুগের বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এটিকে নিয়েই আসলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনাটা নিতে হবে। তবে যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমি আমার নৈতিক দিকগুলোকে মেনটেন করছি কিনা। অর্থাৎ আমি এআই যা বললো সেটিকে যাচাই বাছাই না করে সরাসরি আমি কপি পেস্ট করে দিলাম, সেইটা হলে কিন্তু দুটো ক্ষতি। একটা হলো যে আমি সবসময় যে এআইয়ের কাছ থেকে সঠিক তথ্য পাবো, সেই যাচাই করার ক্ষমতাটাই আমার নষ্ট হয়ে যাবে, আমি বিশ্বাস করে ভ্রান্তিতে পড়তে পারি, এটি একটি দিক। দ্বিতীয় যে আরেকটি দিক, সেটি হলো যে আমি নিজের
চিন্তন প্রক্রিয়াটাকে কাজে লাগাচ্ছি না, থিঙ্কিং প্রসেস যেটাকে আমরা বলি, এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে আমি সঠিক সিদ্ধান্ত নেওয়া, এই জায়গাটিতে আমি কিন্তু এআই নির্ভর হয়ে যাচ্ছি, যেটাকে অনেক সময় বলা হয় টেকনো অ্যাবেলিজম। এই টেকনো অ্যাবেলিজম কিন্তু আসলে শিক্ষার্থীকে তার নিজস্ব মেধা বিকাশে বাধাগ্রস্ত করে। এই সকল আধুনিক প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনের বিভিন্ন কাজকে খুব সহজ করে দিয়েছে। তবে মনে রাখতে হবে, আমাদের দ্বারা যেন প্রযুক্তি ব্যবহৃত হয়, প্রযুক্তির দ্বারা যেন আমরা নয়। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ব্যস্ত নগরীতে প্রতিদিন লাখ লাখ মানুষ ব্যবহার করছেন রাজধানীর ফুটপাতগুলো, কিন্তু ঢাকার মতো ব্যস্ত শহরের ফুটপাত আজ হকারদের দখলে, বিশৃঙ্খলা ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনার প্রতীক হয়ে উঠেছে। হকারদের জীবিকার বাস্তবতা যেমন অস্বীকার করা যায় না, তেমনি নাগরিকদের নিরাপদ চলাচলের অধিকারও প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। বিস্তারিত দেখুন এবারের প্রতিবেদনে। ঢাকার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় বিপণী কেন্দ্র নিউ মার্কেট, কিন্তু এই এলাকায় ঢুকলেই যে জিনিসটি প্রথমে চোখে পড়ে তা হলো ফুটপাতে হকারদের দখলদারিত্ব। ফুটপাত যেন আর পথচারীদের জন্য নয়, বরং অস্থায়ী দোকানে ভরা এক বাজারে পরিণত হয়েছে। নিউ মার্কেটের ফুটপাতে হকারদের আধিক্য শুধু এক এলাকার সমস্যা নয়, এটি আজ নগরেরই এক প্রতিচ্ছবি। যে আসলে বর্তমান যে প্রশাসনিক অবস্থা, এক্ষেত্রে ফুটপাত বলি আর হলো রাস্তাঘাট বলি একই কন্ডিশন, কোথাও কোনো সিস্টেম নেই এবং সকল কিছু সিস্টেমের বাইরে চলতেছে। সেটা একে হকারের ব্যবস্থা নাই এবং আমাদের চলাফেরা খুব অসুবিধা। বিচ্ছিন্ন এই সকল দোকানের কারণে দেখা দেয় তীব্র যানজট। ফুটপাত হকারদের দখলে চলে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারীরা, বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে পড়েন। সবাই বলে যে আসলে ঠিক করবে, বাট ওনাদের কোনো ব্যবস্থা করে না, সরকারের কোনো ব্যবস্থা নেয় না। চলাচল তো অবশ্যই সমস্যা হয়, এই যে বিয়েগুলোতে বসে আছে, রাস্তা পারাপারের সমস্যা, দেন রিক্সারা যখন আসে কোনো নাই, তারপরে বাইক যখন আসে তখন এদের কোনো ব্যালেন্স নাই। হকাররা কাপড়, জুতা, ব্যাগ, খেলনা, খাবার আর নানা পণ্য সাজিয়ে বসেন, ফলে সাধারণ মানুষ গাড়ির রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের জনসাধারণের হাঁটা চলাফেরার জন্য একটু কষ্ট হচ্ছে। দোকানগুলোতে যদি একটু সেপারেট করে দেওয়া হয় তাহলে মোটামুটি জনসাধারণের জন্য মোটামুটি ভালো। ঢাকা সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী বর্তমানে ঢাকা শহরের মোট ফুটপাত দখলকারী হকারের সংখ্যা প্রায় 90,000। জীবিকার দায়ে তারা ফুটপাতে দোকান নিয়েছেন। দোকান ভাড়া নেওয়ার সামর্থ্য না থাকায় ফুটপাতই তাদের একমাত্র আশ্রয়। ফুটপাতে দোকান লিয়া পড়ছে পেটের অভাবে, এখন ফুটপাতের লোক যে ঝাঁটা চলে হারে কিনতে আসে জিনিস। হকাররা বলছেন তাদের কোনো নির্দিষ্ট জায়গা নেই, কোথাও বসতে দিলে সেখান থেকেও উচ্ছেদ করা হয়, কিন্তু কোথায় যাবে তারা, সে প্রশ্নের উত্তর নেই। সিটি কর্পোরেশন যদি আমাদের ব্যবস্থা করে তাহলে কিন্তু জায়গাটা সুন্দর হয়ে যায়, কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনে এই ব্যবস্থাটা নিচ্ছে না। সেজন্য আমাদের এখানে ফুডে দোকান দিতে হয়। এই ফুডে দোকান দেওয়ার পরে আমরা মনে করি যে পাবলিকেরও কষ্ট, আমাদেরও কষ্ট। বিশেষজ্ঞরা মনে করছেন নাগরিকদের পাশাপাশি কর্তৃপক্ষের দায়িত্বের প্রতি উদাসীনতাই এই অব্যবস্থাপনার মূল কারণ। হকার প্রকল্প কিভাবে তৈরি করা হয়েছে এবং কিভাবে বাস্তবায়ন করা হয়েছে সেটার জানার বা বোঝার প্রয়োজন রয়েছে। আর প্রশাসনিক যে জটিলতা, এটা সবগুলো প্রকল্পের ক্ষেত্রেই কম বেশি একই রকম, যেটা আমরা বিভিন্ন সময়ই বলে থাকি বা আমরা জানি যে সবগুলো মহলই এই প্রশাসনিক জটিলতার ব্যাপারে নানান ধরনের অভিযোগ করে থাকেন। এইটার সমাধানের জন্য প্রথমেই আমাদের গবেষণা করতে হবে এবং এটার সাথে জড়িত যারা, তাদের প্রত্যেক মহলের প্রত্যেকটা পর্যায়ের লোকবল সহ এই সংশ্লিষ্ট যে পেশাজীবী আছে, এই সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে, তাদেরকে নিয়ে বসে একসাথে আলাপ আলোচনা করে কর্মসূচি গ্রহণ করতে হবে। আমাদের সরকারি পর্যায়ে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমরা সরকারি কর্মকর্তারা মিলেমিশেই এই প্রকল্প প্রণয়ন করে ফেলি এবং সেই প্রকল্প সরকারি কর্মকর্তাদের মন মতো করেই বাস্তবায়ন করতে থাকি। এই প্রক্রিয়ার সাথে আমাদের সাধারণ যে জনগোষ্ঠী আছে এবং এই প্রক্রিয়ার সাথে জড়িত যত ধরনের স্বার্থ সংশ্লিষ্ট মহল আছে, তাদের সাথে কোনো আলাপ আলোচনা করা হয় না এবং তাদের অংশীদারিত্ব নিশ্চিত করা হয় না। নতুন বাংলাদেশে সবার বিশ্বাস এই অব্যবস্থাপনা দূর করতে এগিয়ে আসতে হবে সকলকে, কাজ করতে হবে রাষ্ট্রকেও। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর নিউ মার্কেটের এক ব্যস্ততম সড়কের পাশে, যেখানে ফুটপাত হওয়ার কথা ছিল পথচারীদের নিরাপদ চলাচলের জন্য, কিন্তু বাস্তব চিত্র একেবারেই আলাদা। ফুটপাতে এখন দেখা যাচ্ছে হকারদের দখলদারি, যার ফলে পথচারীরা পড়ছেন বিভিন্ন সমস্যায়, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। সিটি কর্পোরেশনের প্রয়োজনীয় পদক্ষেপ হকারদের জন্য পরিকল্পিত পুনর্বাসন ও জনগণের সচেতনতায় ফিরিয়ে আনতে পারে ফুটপাতের প্রকৃত ব্যবহার।
তাফিম জুনাই রানশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত 21 জুন প্রথমবারের মতো দিনাজপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল DZS গণিত উৎসব 2025। অগ্রগতির ভাষা বিজ্ঞান এই স্লোগানকে ধারণ করে দিনাজপুর জিলা স্কুল সায়েন্স ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এই আয়োজনটি। এই উৎসবের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মাঝে গণিত চর্চার আগ্রহ তৈরি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা। উৎসবের একাডেমিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি BDMO, যা দীর্ঘদিন ধরে দেশব্যাপী গণিতপ্রেমী শিক্ষার্থীদের জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দিনাজপুর অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন দিনাজপুর বন্ধুসভা এই আয়োজনে ভলেন্টিয়ার হিসেবে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে দিনাজপুর জেলার শিক্ষা পরিমণ্ডলে গণিতভিত্তিক চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে একটি ইতিবাচক ধারা সৃষ্টি হবে। শহরের প্রতিটি অলিগলিতে মুখরোচক খাবারের পসরা, স্বাদের টানে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন এসব স্টলে। কিন্তু এসব খাবারের অনেকটাই তৈরি হচ্ছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। বিশেষজ্ঞদের মতে এ সকল খাদ্যের ফলে হতে পারে মারাত্মক রোগ, ফলে অভিভাবকদের উচিত শিশু কিশোরদের স্বাস্থ্যকর খাদ্য দেওয়া। বিস্তারিত সাবিহা আঞ্জুম পৌশির রিপোর্টে। মুখরোচক স্ট্রিট ফুড শহরের মানুষের কাছে এক আকর্ষণের নাম, কিন্তু এসব খাবারের স্বাদের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। অনেকে জেনে আবার অনেকে না জেনেই খাচ্ছে সকল মজাদার খাবার। আসলে জানি না, জানলে না খাওয়াটাই ভালো। এটাই হ্যাঁ, অস্বাস্থ্যকর তো অবশ্যই, কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমরা দেখলাম যে মাছি উঠছে, দেন হচ্ছে প্লাস্টিকের মধ্যে খাবার দিচ্ছে। সবাই খায় এটা, এখন মানে মনে ইচ্ছায় সবাই খাইতেছে। এখন আমার টেস্টের দিক দিয়ে এটা ভালো। অবভিয়াসলি আপু আনহেলদি, বাট তারপরও হচ্ছে কি আমরা তো অবভিয়াসলি পছন্দ করি, যেহেতু যেই জিনিসটাই হচ্ছে কি সবচেয়ে বেশি হচ্ছে দেখা যাচ্ছে খারাপ দিক আছে, আমরা ওইটাই বেশি হচ্ছে কি ঝুঁকে যাই। স্ট্রিট ফুড আসলেই স্বাস্থ্যকর না, কিন্তু ব্যাপারটা এরকম যে হচ্ছে স্ট্রিট ফুড যেমন হচ্ছে গিয়ে সাশ্রয়ী, তেমনটাই হচ্ছে গিয়ে সুস্বাদু। চিকিৎসকদের মধ্যে এসব অস্বাস্থ্যকর খাবার থেকে ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিসে, ফুড পয়জনিং ইত্যাদি রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। বেশিরভাগ সময় দেখা যায় খাবারগুলো স্বাস্থ্যসম্মত থাকে না, বাসি থাকে বা পুরনো তেল দিয়ে রান্না করা হয়। এতে আমরা ভাবে হয়তো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু মারাত্মক ক্ষতি হয়। দেখা যায় যে বাচ্চাদের ডায়রিয়া হয়, বমিটিং হয়, এবং অনেক সময় দেখা যায় যে জন্ডিস এবং টাইফয়েডের মতো মারাত্মক রোগ হতে পারে। এমন কিছু খাবার দেখা যায় যে কালারফুল খাবারগুলি, যেমন কম দামে আইসক্রিম পাওয়া যায় বা ফ্রোজেন খাবারগুলি পাওয়া যায়, মানে বেশিরভাগ সময় দেখা যায় তারা স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে না, এবং যে উপাদানগুলি ইউজ করে সেগুলি দেখা যায় মানসম্মত থাকে না। যদি দেখা যায় যে কেমিক্যাল, অনেক সময় দেখা যায় রং তৈরি করার জন্য তারা যে রঙগুলি ফুড গ্রেড দ্বারা নিয়ন্ত্রিত সেগুলো তারা ইউজ করে না, খুব কম দামি তারা সস ইউজ করে বা রং তৈরি করার জন্য কেমিক্যাল ইউজ করে, যেগুলো অনেক সময় ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শহরে প্রায় 75% পথের খাবার হাইজিনিক নয়। এটা এক নম্বর চাতে সম্ভব, আমরা স্পেশাল করে বানাই, ভালো সুস্বাদ খাবার বাসা থেকে বড় বানিয়ে দিই। স্পেশাল খাবার হাসপাতালের সামনে যেন মানে মানুষ খাওয়া ভালো থাকে, আর হাসপাতালতে ভালোর জন্য। আমার কেউ কখনো খারাপ বলে না, আর আমি খারাপ খাবার কখনো খাওয়াই না। অপরিষ্কার পানি, পুরনো তেল, ধুলাবালি আর ফ্রাই সব মিলে যা হওয়ার কথা তা খাদ্য নয়, বরং স্বাস্থ্যহানির কারণ। এর সঙ্গে নেই কোনো মান নিয়ন্ত্রণ, নেই স্বাস্থ্য পরীক্ষার বাধ্যবাধকতা। কিশোরদের বলবো সচেতন হওয়ার জন্য, এবং অবশ্যই অভিভাবকবৃন্দদের বলবো যে বাচ্চাদেরকে বাসা থেকে খাবারগুলি দিয়ে দেওয়ার জন্য বা খাবারগুলি বাসা থেকে তৈরি করে দেওয়ার জন্য। বাইরের খাবারগুলি খেলে যেটা হবে যে ওবেসিটিটা অনেক সময় বাড়া দেয়, ওজনটা বাড়িয়ে দেয় তাদেরকে, এবং তাৎক্ষণিকভাবে দেখা যাবে তাদের হয়তো পেট খারাপ হবে। অনেক সময় দেখা যায় যে খাবারকে ঢাকা থাকে না, আমরা কিন্তু দেখি যে চটপটে ফুচকে যখন বিক্রি হচ্ছে ময়লা পানি থাকে বা হাতটা পরিষ্কার করা দেওয়া হচ্ছে না, মানে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করা হচ্ছে না। আর যে খাবারগুলি গুণগত মান সম্পন্ন থাকবে না এবং স্বাস্থ্যকর উপায় তৈরি করা হবে না, সেগুলো অবশ্যই খাবারগুলো ক্ষতির কারণ হয়ে যাবে। স্বাদের টানে আমরা প্রায় ভুলে যাই স্বাস্থ্য সবচেয়ে বড় সম্পদ। সচেতনতা, সঠিক নীতি আর নজরদারি থাকলে পথের খাবার হতে পারে সুস্বাদু ও নিরাপদ। স্বাদে মুখরোচক তবে স্বাস্থ্য ঝুঁকিতে ভরা শহরের নানা করে এসব স্ট্রিট ফুড আজ অনেকেরই পছন্দের তালিকায়, তবে তা তৈরি হচ্ছে তেল, চর্বির সংমিশ্রণ সহ অস্বাস্থ্যকর পরিবেশে। বিশেষজ্ঞরা বলছেন এই সকল খাদ্য গ্রহণে শিশু কিশোরদের বাড়তে পারে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি, তাই এ বিষয়ে সচেতন হতে হবে সকলকে। সাবিহা আঞ্জুম পৌশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে একটি সাহায্যের আবেদন। নাফিস মল্লিক, বয়স মাত্র 15 বছর, 10ম শ্রেণীর ছাত্র। সে ছোট্ট বয়সেই নাফিস কিডনি রোগে ভুগছে।
দরিদ্র পিতামাতা যা ছিল সব দিয়ে চিকিৎসার খরচ চালিয়েছে। কুষ্টিয়া জেলার ভেড়ামারা শহরের কলেজপাড়া এলাকার ইলেকট্রিক মিস্ত্রি তার বাবার পক্ষে আর খরচ বহন করা সম্ভব হচ্ছে না, তাই তার উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। নাফিসের বাবা মা সমাজের হৃদয়বান ও বৃত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। নাফিসকে সাহায্য পাঠাবার ঠিকানা মোহাম্মদ ফিরোজ মল্লিক, সঞ্চয় হিসাব নম্বর 020002022665170, অগ্রণী ব্যাংক পিএলসি, ভেড়ামারা শাখা, কুষ্টিয়া। যোগাযোগের জন্য মোবাইল ও বিকাশ নম্বর 01757148003। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের জানাতে পারো চিঠি লিখে। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। এছাড়াও তোমরা চাইলে আমাদেরকে ইমেইল করতে পারো। আমাদের ইমেইল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, স্ক্রিনে দেখানো নম্বরে তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 01317708842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।